কি ব্লগের প্রথমে একটু ভয় পাইয়ে দিলাম তো? না না, এই অত্যাচার বেশিক্ষণ চলবে না, বরং আমরা কথা বলবো কি করে সুইজারল্যান্ডে বোট ব্যবহার করে ঘুরতে পারবেন বিভিন্ন গ্রামে। নাম না জানা একটা গ্রাম যেটা কিনা শার্লক হোমস খ্যাত, বলুন তো কোনটা? কয়েক ঘন্টা কেমন কাটলো আমাদের লুজার্নে, আর হ্যাঁ, চোখ সার্থক রাইন ফলস দেখে। বিদেশে বোধহয় সবচেয়ে সুস্বাদু দেশি খাবার আমি এখানেই খেয়েছি, তবে অবশ্যই একবার চেখে দেখবেন সুইসদের জাতীয় খাবার ফান্ডু। সবাইকে নমস্কার, সুপ্রভাত। আমি সৌমি বং ট্রটার, আর অবশ্যই ইংরেজি নতুন বর্ষের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে। সুইজারল্যান্ডে আজকে আমাদের চতুর্থ দিন, আর কিছুক্ষণ পরেই আমরা ইন্টারলেকেন ছেড়ে রওনা দেব জুরিখের উদ্দেশ্যে। তবে তার আগে ভেসে বেড়াবো কিছুক্ষণ লেক ব্রিয়েঞ্জের জলে। প্রচন্ড গরম। হোটেলে আমরা একটা কি দুটো ঘর ব্যবহার করি, কিন্তু এয়ারবিএনবির ক্ষেত্রে গোটা বাড়িটাই। তাই বোধহয় 3-4 দিন থেকে গেলে পরে এয়ারবিএনবি ছাড়তে একটু বেশি খারাপ লাগে। এই তো সাইড আপ তো আগে এক খাবে। ওকে। কাঠের এই ক্যাচ ক্যাচ শব্দ বোধহয় আপনি যে কোনো সুইস কটেজেই পাবেন, বিশেষ করে সেটা পুরনো হলে পরে, কারণ কাঠের তৈরি এই সুইস বাড়িগুলোই কিন্তু এখানকার পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে। তবে একটাই ব্যাপার, মনে হবে যে 4 জন না, বাড়িতে বোধহয় আরও বেশ কিছুজন আছে। তাই সেই তেনাদেরকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমরা, আর আজকেই ছেড়ে যাব আমরা ইন্টারলেকেন শহরও। তবে এয়ারবিএনবির ক্ষেত্রে একটা খারাপ অভিজ্ঞতা পরপর 2বার আমাদের হয়েছে, সেই ব্যাপারে আপনাদেরকে অবশ্যই অবগত করব এই ব্লগে। আমাদের চ্যাংব্যাংয়ের আগের যে সময়টা, মানে প্রায় 15 বছর ধরে বলতে পারেন, এমন মনে হয় কোনো সিনেমা মুক্তি পেয়েছে আর আমরা প্রথম দিন গিয়ে দেখিনি, সেটা হয়নি আমার আর কৌস্তবের জীবনে। তাই আমাদের মতো সিনেমা পাগল মানুষ, বিশেষ করে আমি, মানে শিফনের শাড়ি পরে নাচবো না, একটু পাগলামি করবো না সুইজারল্যান্ডে এসে, এটা তো হতেই পারে না। আমরা এয়ারবিএনবির সমস্ত আনুষ্ঠানিকতা মিটিয়ে হাঁটতে শুরু করলাম বিএলএস, মানে ক্রুজ কোম্পানির নাম বিএলএস, তার ফেরিঘাটের উদ্দেশ্যে। এদেরই ক্রুজে করে আমরা ব্রিয়েঞ্জ লেক, এখন দেখতে পাচ্ছেন ব্রিয়েঞ্জ লেক মনে আছে আপনাদের? প্রথম ব্লগে দেখিয়েছিলাম হাডার কুলমে যখন আমরা উঠেছিলাম একদম ওপরে, সেখান থেকে দুটো লেকের মাঝখানে এই ইন্টারলেকেন শহরটাকে আমরা এইভাবে দেখতে পেরেছিলাম। আজকে আমরা ঘুরে বেড়াবো, ভেসে বেড়াবো লেক ব্রিয়েঞ্জে, আর আরেকদিকে দেখতে পাচ্ছেন লেক থুন। লক্ষ্য করে দেখুন, আমি গোল করে এসবিবি অফিস দেখালাম। এসবিবি মানে সুইস ফেডারেল রেলওয়েজ। সুইজারল্যান্ডের আগের ব্লগে আপনাদেরকে এসবিবি মোবাইল অ্যাপের কথা বলেছিলাম, সেটাও দেখাবো। তবে তার আগে এটা দেখিয়ে দিচ্ছি সুইস ট্রাভেল পাস কিভাবে কাটবেন যদি না আপনারা এসবিবি ব্যবহার করে কাটেন। গুগলে দিলেই কিন্তু সুইস ট্রাভেল পাসের এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন। আর দেখুন 3 দিন, 4 দিন, 6 দিন, 8 দিন, তার জন্য কত টাকা লাগবে। এবং দেখুন একটা হাফ ফেয়ার কার্ড এখানে দেখাচ্ছে। নামটা শুনেই বুঝতে পারছেন যে আপনাকে 50% টাকা দিয়ে কার্ডটা কিনতে হবে, আর তারপর যখনই আপনি ব্যবহার করবেন, ধরুন কোনো গণপরিবহনে উঠলেন, সেখানে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে এবং ধার্য মূল্যের 50% ওখানে দিতে হবে। এক্ষেত্রে সুইস ট্রাভেল পাস থাকলে কিন্তু আপনাকে বারবার টিকিটও কাটতে হবে না, এবং দ্বিতীয় শ্রেণীতে আপনি সম্পূর্ণ ফ্রি। তাই সব দিক মূল্যায়ন করলে আমার মনে হয় যদি লম্বা সফর হয় তাহলে আপনি হাফ ফেয়ার কার্ড নিতেই পারেন। তাহলে যেদিনকে আপনি গণপরিবহন ব্যবহার করবেন, যেদিন বেরোবেন, সেদিনই টিকিট কাটবেন। কিন্তু যদি ছোট সফর হয় আর অনেক ঘোরাঘুরি করেন, তাহলে সুইস ট্রাভেল পাস কিন্তু লাভজনক। আপনি এই এসবিবি অ্যাপেও কিন্তু সুইস ট্রাভেল পাস ক্রয় করতে পারেন, তবে না কিনলে পরে, মানে আলাদা করে যদি সুইস পাস নিয়ে থাকেন, তাহলে পাসের কিউআর কোড বা রেফারেন্স নম্বরটি ব্যবহার করে এই এসবিবি অ্যাপে অবশ্যই লিঙ্ক করে নেবেন। সুইস ট্রাভেল পাস থাকলে গণপরিবহনের ক্ষেত্রে আপনাকে আলাদা টিকিট করতে হবে না, কিন্তু বিশেষ এই অভিজ্ঞতাগুলি, যেমন রোপওয়ে, আইগার এক্সপ্রেস রোপওয়ে করে আমরা নেমেছিলাম টপ অফ ইউরোপ থেকে, আর এই প্রাকৃতিক রেল যাত্রা, এই সমস্ত বিশেষ অভিজ্ঞতার জন্য কিন্তু আপনাকে আলাদা টিকিট নিতেই হবে। তবে সুইস ট্রাভেল পাস থাকলে এই ক্ষেত্রেও আপনি পাবেন 50% ছাড়। সুইস ট্রাভেল পাস থাকার জন্য আমরা কিন্তু এই বোটেও সরাসরি উঠে পড়েছিলাম, কোনো আলাদা টিকিট করতে হয়নি। তবে ধানির আবদারে আমাদের যেতে হয়েছিল ওপরতলা। ওপরতলা হচ্ছে প্রথম শ্রেণী, আর প্রথম শ্রেণীর জন্য আপনাকে কিছু অতিরিক্ত টাকা দিতে হবে। বোটে উঠেই আপনি দিতে পারেন সেটা বোটের ক্যাপ্টেনকে।
বোটের নির্দিষ্ট জায়গায় সমস্ত ব্যাগপত্র রেখে দেওয়া হলো। আজকে আমরা একেবারে চেক আউট করে বেরিয়ে এসেছি, তাই ব্যাগপত্র সঙ্গেই ছিল। তবে আমরা এখন বহুদিনই প্র্যাম ব্যবহার করি না। আপনাদের যদি সঙ্গে প্র্যাম থাকে তাহলেও কিন্তু রাখার জায়গা পেয়ে যাবেন। আমাদের বোট ছেড়ে দিয়েছে আর আমরা ভেসে বেড়াচ্ছি লেক ব্রিয়েঞ্জে। আপনাদের আবারও একবার বলবো, প্রাকৃতিক রেলযাত্রা, রোপওয়ে, তার সাথে অবশ্যই এই বোটের অভিজ্ঞতাটাও কিন্তু করবেন। এইটুকু বলতে পারি যে লেকের দুধারের সৌন্দর্য আর এই এমেরাল্ড বা পান্না রঙের জল আপনাকে সারা জীবনের মতো মুগ্ধ করে রাখবে। এই বোটগুলোর একটা বিশেষ সুবিধার কথা বলে দিই, সেটা হচ্ছে হপ অন হপ অফ। তার মানে আপনি ওঠানামা করতে পারবেন। ধরুন আপনি যেখান থেকে যাত্রা শুরু করেছেন, যেমন আমরা করেছি ইন্টারলেকেন ওস্ট থেকে, আর আমরা গিয়ে নামবো ব্রিয়েঞ্জে। এর মাঝখানে 4টে ধরুন স্টপ পড়বে। আপনি কিন্তু ইচ্ছে করলে যে কোনো জায়গায় নামতে পারেন, সেই জায়গাটা ঘুরে আবার এই কোম্পানিরই পরবর্তী বোটে করে পরবর্তী আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন। মাঝখানে 3-4টে খুব সুন্দর গ্রাম পড়বে, তার মধ্যে একটি ভীষণ বিখ্যাত ইসেলওয়ার্ড, যেখানে আমরা এখন পৌঁছে গিয়েছি। এই ইসেলওয়ার্ডকে বলা হয় সুইজারল্যান্ডের অন্যতম সুন্দর গ্রাম। লেক ব্রিয়েঞ্জের স্বচ্ছ জল, চারপাশে সবুজ পাহাড়, বরফে ঢাকা আল্পস পর্বতমালা, আর অবশ্যই বোট থেকে দেখতে পাচ্ছেন গ্রামের সুইস চ্যালেট মানে কাঠের তৈরি বাড়িগুলি এবং ছোট ছোট পথ আপনাকে নিয়ে যাবে এক অপূর্ব পৃথিবীতে। মাছ ধরার জন্য কিন্তু এই গ্রামটি সুপরিচিতি আছে, তাই সঙ্গে মাছ ধরার সরঞ্জামও রাখতে পারেন যদি মনে করেন এখানে নামবেন। এই গ্রামটি কোরিয়ান ড্রামা ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ এই শুটিংয়ের লোকেশনের জন্য কিন্তু বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছিল। সময়ের সীমাবদ্ধতার জন্য এবারে সম্ভব হলো না, তবে পরবর্তীকালে যখনই সুইজারল্যান্ডে আসবো আমি কিন্তু বোটের এই হপ অন হপ অফের সুবিধাটা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো, এরকমই একটা ইচ্ছে মনের মধ্যে রেখে দিয়েছি। আমাদের কাছে ছিল সুইস ট্রাভেল পাস, তবে যদি আপনার কাছে থাকে ইয়াংফ্রাউ ট্রাভেল পাস, ইউরেল বা ইন্টার রেল জাতীয় কোনো ধরনের টিকিট বা পাস, সেটা দেখেও কিন্তু আপনি স্বচ্ছন্দে এই বোট ক্রুজে উঠতে পারবেন। বোটের ভেতরে ছিল এরকম একটা খেলার জায়গা, যেখানে আমাদের চ্যাং ব্যাং খুব ভালো সময় কাটিয়েছে। কিছুক্ষণের জন্য হলেও বাচ্চাদেরকে ব্যস্ত রাখার কিন্তু এটা একটা ভালো উপায়। ব্রিয়েঞ্জ লেকের যাত্রাপথ শেষ হওয়ার আগে আরেকটি খুব সুন্দর জায়গায় বোট দাঁড়াবে, যার নাম গিজবাক। গিজবাক বিখ্যাত এখানকার জলপ্রপাতের জন্য। গিজবাক জলপ্রপাত এবং তার চারপাশে তৈরি হাঁটার পথ এবং অবশ্যই এখানকার ফুনিকুলার রেলওয়ে, এটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ এখানে। ওই দেখুন দেখা যাচ্ছে ব্রিয়েঞ্জ। চলে এসেছি আমরা, নেমে পড়বো এবারে বোট থেকে। এখানে যে ব্যাপারটা হলো, আসলে ব্রিয়েঞ্জ থেকে আমাদের ধরার কথা ছিল লুজার্নের জন্য ট্রেন, আর লুজার্ন থেকে আবার ট্রেন ধরে জুরিক, কিন্তু এখানকার ট্রেন পরিষেবা বন্ধ থাকাতে আমরা ঠিক করলাম এখান থেকে বাস ধরে। ভলভো বাসের কিন্তু খুব ভালো পরিষেবা রয়েছে এখানে। আগে থেকে কোনো টিকিট আমাদের কাছে ছিল না, তবে আপনাদের আগেই বলেছি এখানকার সমস্ত পরিষেবা এতটাই মসৃণ যে কোনো সমস্যায় পড়বেন না। ফেরিঘাটের একদম বাইরেই হচ্ছে রেলওয়ে স্টেশন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, একটা দিকে রেলওয়ে স্টেশন আর অন্যদিকে হচ্ছে বাস স্টপ। খুব আরামদায়ক ভলভো বাসের পরিষেবা এখানে চলছিল, আর কাছাকাছি যে পর্যটক কেন্দ্রিক স্থানগুলি আছে সেইখানে কিন্তু পৌঁছে দিচ্ছে বাসটি। ভাবলাম সামান্য কিছু খেয়ে নেওয়া যেতেই পারে। এই সামনে ছোট্ট ক্যাফেটেরিয়া থেকে কৌস্তব নিয়ে আসলো ফ্রেঞ্চ ফ্রাইস মানে ওই আলু ভাজা, আর তার সাথে ফিশ বাইটস, মাছের পকোড়ার মতো একটা জিনিস, ঠিক ফিশ অ্যান্ড চিপস বলা যায় না। উঠে পড়েছি বাসে, আর বাস আমাদের পৌঁছাবে মেরিয়েঙ্গেন বলে একটি ছোট্ট গ্রামে, যে গ্রামটি বিখ্যাত শার্লক হোমসের জন্য। বার্নেস ওভারল্যান্ড অঞ্চলে অবস্থিত মেরিয়েঙ্গেন গ্রামটি আরও বিখ্যাত এর কাছাকাছি অবস্থিত জলপ্রপাত, যার নাম রাইখেনব্যাথ জলপ্রপাত। আপনাদের হয়তো মনে পড়ছে স্যার আর্থার কোনান ডয়েল তার গল্প দ্য ফাইনাল প্রবলেমে এই জলপ্রপাতেই কিন্তু শার্লক হোমস এবং তার চিরশত্রু প্রফেসর মরিয়ার্টির সেই চূড়ান্ত সংঘর্ষের স্থান হিসেবে বর্ণনা করেছিলেন।
আর গ্রামে ঢোকা মাত্রই কিন্তু আপনাদের চোখে পড়তে শুরু করবে এরকম ধরনের ভাস্কর্য, জায়গায় জায়গায় শার্লক হোমসের মূর্তি এবং সেই যে গল্প দ্য ফাইনাল প্রবলেম, সেই গল্পের প্রচুর চিত্র এখানে সাজানো রয়েছে, তার সাথে সেখানকার বর্ণনাও রয়েছে। স্যার আর্থার কোনান ডয়েলের গল্প থেকে কিন্তু আমরা জেনেছি সুইজারল্যান্ড ছিল শার্লক হোমসের অন্যতম প্রিয় জায়গা। তবে মেরিঙ্গান স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে এই পার্কে শার্লক হোমসের মূর্তি, মিউজিয়াম এত কিছু দেখতে পাবো সেটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল। আর এখানেই একটি পুরনো ইংলিশ চার্চকে বানানো হয়েছে শার্লক হোমস মিউজিয়াম, ঠিক 221 বি বেকার স্ট্রিটের আদলে। বেকার স্ট্রিটে শার্লক হোমসের বাড়ি বা জাদুঘর যেটি রয়েছে সেটা আপনাদেরকে আমি বেশ কয়েকবার দেখিয়েছি আমার লন্ডন সিরিজের ব্লগে, আর সেই রকমই কিন্তু একটা আবহ তৈরি করা হয়েছে এইখানেও। বলা যেতেই পারে ব্রিয়েঞ্জ থেকে লুজার্নের ট্রেন পরিষেবা ব্যাহত হওয়াটা আমাদের কাছে সাপের বর হয়েছে। একটা নতুন জায়গা দেখলাম, অনেক কিছু জানলাম। তবে এই জাদুঘরটা কিন্তু দেখে বুঝতেই পারছেন সেই লন্ডনে শার্লক হোমসের বাড়িরই একটি প্রতিরূপ হিসেবে সৃষ্টি করা হয়েছে। तेरे मेरे होठों पे मीठे मीठे गीत मितवा, आगे आगे चले हम पीछे पीछे प्रीत मितवा। আমার মুখ দেখে বুঝতে পারছেন গানটা গেয়ে আমি প্রচণ্ড সন্তুষ্ট। তবে এই পুরো ব্যাপারটা শ্যুট করতে গিয়ে আমি আর কৌস্তব হেসেই লুটোপুটি। তবে ভীষণ আনন্দ হয়েছে, আশেপাশের লোকজনও খুব আনন্দ পেয়েছে। একটাই তো জীবন, বাঁচি একটু নিজের মতন। শার্লক হোমস আর অধ্যাপক মরিয়ার্টির সেই বিখ্যাত সংঘর্ষ রাইখেনবার্গ জলপ্রপাতের সামনে আমরা সবাই পড়েছি দ্য ফাইনাল প্রবলেম গল্পে। সেই জলপ্রপাতও কিন্তু দেখতে পারেন। এই গ্রামের কেন্দ্র থেকে আধ ঘন্টা হাঁটলেই কিন্তু পৌঁছে যাবেন রাইখেনবার্গ জলপ্রপাতের সামনে, যেখানে শুনেছি রাখা রয়েছে শার্লক হোমসের নামে একটা স্মারক এই গল্পের সৌজন্যে। পর্যটকদের জন্য সুইজারল্যান্ডের আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে এই বিভিন্ন রেলওয়ে স্টেশনে লকার সিস্টেম, যেখানে আমরা আমাদের ব্যাগপত্র রেখে নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারি। এই ব্যাগপত্র জমা রাখা, টাকা পয়সা দেওয়া পুরো পদ্ধতিটাই কিন্তু ভীষণ সহজ। ইন্টারনেটে ভিডিও, ইউটিউব, ফটো সবকিছু করে রেখে দিয়েছে, তাই না, যে কিভাবে এই লকার ইউজ করা যায়, কোথায় কোথায় আছে। প্রস্তাব বলেই দিল যে ইউটিউবে কিন্তু এই সম্পূর্ণ পদ্ধতিটা কিভাবে সম্পূর্ণ করতে হবে সেটা দেখানো আছে। এছাড়াও ওয়েবসাইটটা হচ্ছে লাগেজ ডিপোজিট SBB, আমি ডেসক্রিপশন বক্সও দিয়ে দেবো, সমস্ত তথ্য পেয়ে যাবেন। বারবারই বলবো কয়েক মিনিটের খুব সহজ পদ্ধতি, তাও যদি অসুবিধে মনে হয় তাহলে রেলওয়ে স্টেশনে উপস্থিত কোনো কর্মী বা সহযাত্রীকে ডেকে অবশ্যই সাহায্য নেবেন। আর আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে লুজার্নের পথে। এই মেরিঙ্গেন থেকে লুজার্ন এই যাত্রাপথটাও কিন্তু প্রাকৃতিক রেলওয়ে যাত্রার আরেকটা অনন্য দিক। পৌঁছে গিয়েছি আমরা লুজার্ন শহরে, সুইজারল্যান্ডের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্রিক শহর। আর আমাদের হাতে রয়েছে কয়েকটা ঘন্টা, এখান থেকে আমরা ধরবো জুরিক যাওয়ার ট্রেন। এখানে থাকার কোনো রকম পরিকল্পনা এবারের ট্রিপে আমাদের করা হয়নি, পরবর্তীকালে অবশ্যই আসবো। কৌস্তবের এক বন্ধু সুইজারল্যান্ডেই থাকে এবং সে আমাদের বলে দিয়েছিল যে স্টেশন থেকে বেরোলে সামনেই দর্শনীয় একটি জায়গা পড়বে লুজার্নে, সেটা হচ্ছে চ্যাপেল ব্রিজ। এটা যেন আমরা অবশ্যই দেখে আসি। এই চ্যাপেল ব্রিজ সুইজারল্যান্ডের লুজার্ন শহরের অন্যতম আকর্ষণ এবং সুইজারল্যান্ডের সবচেয়ে পুরাতন কাঠের সেতু এবং গোটা ইউরোপ ধরলেও কিন্তু অন্যতম পুরাতন সেতু এটা। আর কি অসাধারণ দেখতে! 1333 সালে নির্মিত এই চ্যাপেল ব্রিজ লুজার্ন শহরের রিউজ নদীর উপরে অবস্থিত, যা শহরকে দুটি ভাগে বিভক্ত করেছে। এটি লুজার্ন রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ।
আমরা ভেবেছিলাম লুজার্নে নেমে এই চ্যাপেল ব্রিজের পাশে এই জায়গাটাতে বসে খাওয়া দাওয়া করব, কিন্তু দুর্ভাগ্য কোথাও কোনো রকম জায়গা পেলাম না। আর যেখানে জায়গা ফাঁকা সেখানে বললো এটা রিজার্ভ করা আছে। ব্যাপারটা ঠিক বোঝা গেল না, তবে আমরা একটু ভারাক্রান্ত মন নিয়ে আবার রওনা দিলাম লুজার্ন স্টেশনের দিকে। লুজার্ন স্টেশন থেকে আমরা বেরিয়ে এসেছিলাম মূলত চ্যাপেল ব্রিজের ওই গলিতে বসে খাবো বলে, কিন্তু লুজার্ন স্টেশনের ভেতরে এত রকমের খাবার, ভারতীয়, টার্কিশ, নেপালিস, বিশেষ করে এই মোমোটা যেটা দেখছেন, এত অপূর্ব খেতে মোমো আমি কিন্তু ইউরোপে এসে এই প্রথমবার খেয়েছি। খাওয়া দাওয়া সেরে আমরা লুজার্ন স্টেশনে গচ্ছিত রাখা ব্যাগপত্র নিয়ে উঠে পড়লাম জুরিখের ট্রেনে। আর ট্রেনে ওঠার সময় কিন্তু এখানে থাকে এইরকম একটা সংযোগিত ধাপ বা এক্সটেনশন, যেটা খুবই সুবিধাজনক। জুরিখে আমরা পৌঁছালাম বেশ তখন সন্ধে, আর আমরা এখন চলে যাব কৌস্তবের সেই বন্ধুর বাড়িতে। ওখানেই আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া, তাই আপনাদেরকে জানিয়ে দিলাম শুভরাত্রি। সবাইকে সুপ্রভাত। সুইজারল্যান্ডে আমাদের পঞ্চম দিন, আর এটা আমাদের জুরিখের এয়ারবিএনবি। ভেবেছিলাম ইউরোপের অন্যান্য দেশে যে চার্জারগুলো কাজ করেছে সেগুলোই এখানে কাজ করবে, কিন্তু এখানে কিন্তু না, অন্যরকম চার্জার। তবে ইউনিভার্সাল নিয়ে গেলেই মনে হয় সবচেয়ে ভালো। সম্প্রতি দুটো এয়ারবিএনবির অভিজ্ঞতা, তার মধ্যে একটি ইন্টারলেকেনের এয়ারবিএনবি, যেখানে বাড়ি ছেড়ে দেওয়ার পরে বাড়ির মালিক আমাদের সাথে যোগাযোগ করে বলেন একটা অতিরিক্ত টাকা দিতে, কারণ হিসেবে দেখানো হয় যে বাড়িঘর পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সেটা করাতে হবে। তো সেটাতে আমরা একেবারে সহমত ছিলাম না, তার কারণ আমরা বাড়িঘর কিন্তু ভীষণ রকমভাবেই পরিষ্কার রাখার চেষ্টা করে গেছি এবং যথেষ্ট পরিচ্ছন্ন অবস্থাতেই আমরা বাড়িটি ছেড়েছি। তাই আমরা পরিষ্কার বাড়ির মালিককে বলি যে এটা একেবারেই অন্যায্য দাবি আমাদের কাছে, আপনার যদি সেরকম মনে হয় তাহলে এয়ারবিএনবিকে জানান, যদি সেখান থেকে আমাদেরকে জানানো হয় যে টাকা দিতে হবে সেক্ষেত্রে আমরা দেব। তারপরে বাড়ির মালিক আমাদের সাথে আর যোগাযোগ করেননি, বা এয়ারবিএনবিও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেনি, বা পরবর্তী আমাদের কোনো বুকিংয়ে কোনো অসুবিধার সৃষ্টিও করেনি। সুইজারল্যান্ডের গণপরিবহন অনবদ্য, আর যদি সুইস ট্রাভেল পাস থাকে আপনার কাছে, আপনি যে কোনো গণপরিবহন ব্যবহার করুন, টিকিট কাটার কোনো ব্যাপারই থাকবে না। উবের চলে, তবে তার প্রয়োজন পড়ে না। স্টেশনগুলোতে লক্ষ্য করুন, সুইজারল্যান্ডের সরকার কি সাংঘাতিক, দেখুন চারিদিকে এরকম তার কাটা, মানে পাখিদের যে প্রাথমিক অধিকার সেখান থেকে বঞ্চিত করা হয়েছে। মানে ভাবতে পারেন, পাখিরা তো ওটা করবেই, কিন্তু করতে দেওয়া হবে না বলে এই ব্যবস্থা। গতকাল রাত্রেও আপনাদের দেখিয়েছিলাম। এটা কি সুইজারল্যান্ড স্পেশাল পোজ ধানি? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ। এবার ঠিক করে বসো, সবাই আমাকে দেখবে। এবার ঠিক করো, মুখটা ঠিক করো। Look, waterfall. কি দারুণ। পাপা পাপা সি ওয়াটারফল। কি অসাধারণ দৃশ্য চাক্ষুষ করলাম। আর হ্যাঁ, স্টেশনের নামও রাইনফল, তাই মনে রাখতে কোনো অসুবিধেই হবে না। প্ল্যাটফর্মে নেমে মাত্র ৩-৪ মিনিট হাঁটলেই কিন্তু পৌঁছে যাবেন এই জলপ্রপাতের বেষ্টনীতে। প্ল্যাটফর্ম থেকে লিফটের ব্যবস্থাও আছে, তাই প্র্যাম বা হুইল চেয়ার নিয়ে আসতেই পারেন। ট্রেনে বসতে হবে মনে করে ডান দিকে, যাতে যে নয়নাভিরাম দৃশ্যটা আমরা একটু আগে ট্রেন থেকে দেখলাম সেটা থেকে আপনারা কোনোভাবেই বঞ্চিত না হন। রাইন ফলস, এত সুন্দর জলপ্রপাতও কিন্তু আমি জীবনে খুব কমই দেখেছি। সুইজারল্যান্ডের অন্যতম প্রধান প্রাকৃতিক আকর্ষণ। জুরিখে যদি পৌঁছন তাহলে কিন্তু রাইন ফলসে পৌঁছতে একেবারেই ভুলবেন না। এটা কিন্তু ইউরোপের সবচেয়ে বড় জলপ্রপাত। জুরিখের এইচবি স্টেশন থেকে আমাদের সময় লেগেছিল ট্রেনে করে 1 ঘন্টা, আর ওখানে গিয়ে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, নৌকা ভ্রমণ, ট্রেকিং এই সমস্ত মিলিয়ে ধরে নিন আরও 3 ঘন্টা মতো সময় আপনাকে দিতে হবে। তাহলে সর্বসাকুল্যে যদি 5 ঘন্টা, মানে একটা গোটা দিনের অর্ধেক দিন আপনি দিয়ে দেন, তাহলেই কিন্তু ঘুরে আসতে পারবেন খুব সুন্দরভাবে এই রাইন ফলস।
পাশাপাশি দুটো দুর্গ, সামনেরটি স্লশ ভ্যাট আর তার পাশেই দেখতে পাচ্ছেন স্লশ লাউফেন। তবে বিদেশি নামগুলোর উচ্চারণের ক্ষেত্রে আমার নিজের ওপরই যথেষ্ট আস্থা কম, তাই আমি লিখে দিয়েছি স্ক্রিনের ওপরে। স্লশ লাউফেন একটি ঐতিহাসিক দুর্গ আর বর্তমানে একটি মিউজিয়ামও বটে, আর ভেতরে একটি রেস্তোরাঁও রয়েছে। স্লশ ভ্যাটেও কিন্তু রেস্তোরাঁ পেয়ে যাবেন, তবে চারিদিকে খাওয়ার দোকান, দূরে আইসক্রিম দেখতে পাচ্ছেন, আর সামনেই পেয়ে গেলাম একটা ভারতীয় রেস্তোরাঁ মানে টেক অ্যাওয়ে। যাই গিয়ে দেখি কি পাওয়া যাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন সামনের মেনু কার্ডটা। একটা সিঙ্গারার দাম 576 টাকা। সিঙ্গারাও সহ্য করতে পারবে না মনে হয় ব্যাপারটাকে। সঙ্গে 1 কাপ চা নিলে আরও 432 টাকা, মানে 1000 টাকায় 1 কাপ চা সাথে একটা সিঙ্গারা। মনে হচ্ছে অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেল। চলুন আমরা বরং যেটা করতে এসেছি সেটা করে ফেলি, নৌকা ভ্রমণ। টিকিট কাউন্টারের পাশেই রয়েছে এই নৌকা ভ্রমণ সূচি। ধীরে সুস্থে চিন্তা করে ঠিক করে নেবেন যে কোনটা আপনাদের জন্য উপযুক্ত। 15 মিনিটের রয়েছে, 30 মিনিটের রয়েছে, এমনকি নদী পারাপারও করে দেবে। যেমন ধরুন আপনি স্লশ লাউফেন দুর্গটি দেখবেন, আপনাকে তাহলে নদীর এপার থেকে ওপারে নিয়ে গিয়ে দুর্গের কাছে গিয়ে ছেড়ে দেবে। বাকিটা আপনারা ঘুরে চলে আসবেন। আমরা নিয়েছি 30 মিনিটের নৌকা ভ্রমণ। আমাদের বন্ধুটির মোবাইলে মাঝে মাঝে জার্মানির টাওয়ার চলে আসছিল, তার কারণ এই জায়গাটি কিন্তু জার্মানির থেকে খুব বেশি দূরে না। রাইন নদী সুইজারল্যান্ডের আল্পস পর্বত থেকে উৎপত্তি হয়ে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ড সহ প্রায় 6টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। জার্মানির বেশ কিছু নামকরা শহর যেমন কোলন, ডুসেলডর্ফ, বন এই রাইন নদীর তীরে অবস্থিত। তবে জার্মানির আরেকটি শহর যেখান থেকে রাইন ফলসে অতি সহজেই আসা যায়, সেই শহরটি হলো স্টুটগার্ট। জার্মানির স্টুটগার্টের কথা বললাম তার কারণ এখানেই কিন্তু প্রথমবার হয়েছিল ভারতের জাতীয় পতাকা উত্তোলন মাদাম কামার হাতে। আমার খুব ইচ্ছে আছে আপনাদেরকে নিয়ে যাব একদিন সেই স্টুটগার্ট শহরে। মে থেকে সেপ্টেম্বর এখানে ধরা হয় গ্রীষ্মকাল, আর এই সময়টাকেই বলছে উপযুক্ত রাইন ফলস দেখে যাওয়ার জন্য। বরফ গলে যাওয়ার কারণে গ্রীষ্মকালে কিন্তু এই জলের প্রবাহ অনেক বৃদ্ধি পায়। দেখে হয়তো বুঝতে পারছেন না, তবে আমি খুব কষ্ট করে হাসছি, কারণ নৌকা চলছে বেশ জোরে আর আমি যেখানে সেখানে পড়ে যাই, তাই বুঝতেই পারছেন এখানে পড়লে আর আমাকে দেখা যাবে না কোনোদিনও। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি রাইন ফলসের খুব কাছে, আর যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন এখানে আসতে গেলে একটা প্রবেশ মূল্য দিতে হবে, সেটা হলো 5 সুইস ফ্র্যাঙ্ক। একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছি, আর আপনারা সেটা খুব বুঝতে পারবেন যখন শুনতে পাবেন এই গগন বিদারী চিৎকার। এই নৌকা ভ্রমণে কিন্তু গায়ে জলের ছিটে আসবেই, ভিজবেন সেটা একেবারে অনিবার্য। তবে সেরকম মনে হলে পরে আপনারা কিন্তু ওপরে একটা রেইনকোট টাইপের কিছু পরে নিতে পারেন, তবে পোশাক পরিবর্তন করতে হবে, এতটাও ভিজবেন না। শনি রবি ভিড় হবে এটাই স্বাভাবিক, তাই ভিড় এড়াতে হয় অন্যদিন আসুন বা শনি রবিবার দিন একটু সকালের দিকে চলে আসুন। 15 মিনিটের নৌকা ভ্রমণও কিন্তু আপনাকে জলপ্রপাতের কাছে নিয়ে আসবে, তবে আমাদের এই 30 মিনিটের নৌকা ভ্রমণে নদীর বাকি অংশটাও কিন্তু ঘুরিয়ে দেখিয়েছে। রাইন ফলসের কেন্দ্রে অবস্থিত বিখ্যাত এই মিডল রক, এখানে কিন্তু আপনিও উঠতে পারবেন, যেমন বাকিরা সবাই উঠেছে। আপনাকে নিতে হবে ইয়েলো বোট মানে হলুদ বোট, আর বুক করতে হবে রক ক্লাইম্বিং নৌকা ট্যুর। আমরা উঠেছিলাম গোলাপি রঙের নৌকোতে, মানে বুঝতেই পারছেন এখানে বিভিন্ন রং বিভিন্ন রকমের নৌকা ভ্রমণকে কিন্তু চিহ্নিত করছে। লাল বোটগুলো তোমাকে নিয়ে যাবে ওপারে, ওখান থেকে তুমি ট্রেক করে যাবে হচ্ছে সুইস যে পতাকা উঠছে ওই ভিউ পয়েন্টে। ওখানে গেলে পরে জলের ছিটে আসবেই গায়ে, আর তারপরে তুমি উঠতে পারো ওপরে, দুর্গ আছে, আবার ওখানে ট্রেন স্টেশনও পেয়ে যাবে। আর তাহলে এই রেড বোটটা হচ্ছে এই ফেরির কাজ করে আর কি। এই যে আবার হাত দিয়ে খায়।
একদম আমাদের ইন্ডিয়ান চাউমিন, ইন্ডিয়া কি কলকাতা চাউমিন বলা যেতে পারে। দারুন। ভাগ্যিস আমি জুরিকে থাকি না, না তো আমি রাইনফলসে এই চাউমিন খেতে বারবার আসতাম। Get ready for the train. Oh, train, listen to you. It came. Rajdhani called. রাইনফলসে না গেলে কিন্তু একটা অসাধারণ অভাবনীয় অভিজ্ঞতা থেকে নিজেকে বঞ্চিত করা হতো। হাতে যেটুকু সময় ছিল আমরা ভাবছিলাম মাউন্ট তিতলিসে যাব নাকি রাইনফলসে যাব। যাই হোক, এবারের মতো দুর্দান্ত একটা অভিজ্ঞতা হলো, পরের বার না হয় মাউন্ট তিতলিস। জুরিখে আমরা পৌঁছে গিয়েছিলাম আর আমাদের বন্ধু তো সঙ্গেই ছিল, ওর পরিবারও এখন যোগ দিল আমাদেরকে, আর আমাদেরকে নিয়ে গিয়েছিল এই সুইস চকলেটের জন্য বিখ্যাত জায়গাটিতে, যার নাম স্প্রংলি। আমি একেবারেই চকলেট প্রেমী নই, কিন্তু আপনি যদি হন তাহলে এই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুইস চকলেটের স্বাদ নিতে অবশ্যই পৌঁছে যাবেন স্প্রংলিতে। আর আমি চকলেট প্রেমী নেই বললাম এই কারণেই যে আমিও কিন্তু যখন এখানকার হট চকলেট খেয়ে দেখলাম আমার বেশ ভালো লেগেছিল। ভবিষ্যতে হয়তো আরও একবার সুযোগ পেলে খাবই আমি। পাপা এনজয়। চোখে পড়ছে তো আপনাদের বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের দোকানগুলি জলজল করছে রাস্তা জুড়ে। এখন আমরা যাচ্ছি সুইজারল্যান্ডের বিখ্যাত বানহফস্ট্রাসের ওপর দিয়ে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল শপিং স্ট্রিট বা রাস্তার ওপর দিয়ে আমাদের ট্রাম ছুটে যাচ্ছে, আর আমরা ফিরেও দেখলাম না। কি কি ব্র্যান্ডের দোকান চোখে পড়লো আপনাদের? রয়েছে এখানে লুই ভুইতো, গুচি, প্রাডা, রোলেক্স, পাতেক ফিলিপ, এরকম ধরনের বহু বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের দোকান। গোটা সুইজারল্যান্ড জুড়ে এরকম 1200-র ওপরে খোলা জলের ফোয়ারা রয়েছে, যেখান থেকে আপনি সরাসরি জল পান করতে পারেন। তবে অবশ্যই জল খাওয়ার আগে যাচাই করে নেবেন যে ওখানে কোনো সতর্কীকরণ বার্তা দেওয়া আছে কিনা। এই দেখুন, আমার আপনার টাকা থাকলেও থাকতে পারে সেই বিশ্ববিখ্যাত সুইস ব্যাংক। এই সুইস ব্যাংকটির নাম হচ্ছে গিয়ে দেখে নি ক্রেডিট সুইস। হ্যাঁ, সুইস ব্যাংক মানেই তো আমরা জানি ধনী ব্যক্তিদের কালো টাকা লুকোনোর জায়গা। তার কারণ 1934 সালে সুইস ব্যাংকিং সিক্রেসি অ্যাক্ট, এই আইনটার জন্য সুইস ব্যাংকগুলো গ্রাহকদের তথ্য প্রকাশ করতে পারতো না। তাই ট্যাক্সে ফাঁকি থেকে শুরু করে ধাপ্পাবাজি সব কিছুতেই কাজে লাগতো এই আইন। তবে সাম্প্রতিক বছরগুলোতে সুইজারল্যান্ড পরে আন্তর্জাতিক চাপের মুখে এবং অনেক দেশের সাথেই ব্যাংকিং তথ্য বিনিময় করতে বাধ্য হয়, ফলে কালো টাকা লুকোনোর আগের মতো আর সহজ নয়। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি লেক জুরিখের আশেপাশে। এখানে রয়েছে ঘুরে বেড়ানোর জন্য ওয়াকওয়ে, নদীর ধারে সুন্দর সুন্দর পার্ক দেখতে পাচ্ছেন, প্রচুর জায়গা জুড়ে পর্বত বেষ্টিত এই হ্রদ। আশা করি আপনারা অনেকেই আমার সুইজারল্যান্ডের প্রথম আর দ্বিতীয় ব্লগটি দেখেছেন। মোটামুটি তৃতীয় ব্লগে এসে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতেই পারি, সত্যি এক টুকরো স্বর্গ সুইজারল্যান্ডে অবশ্যই ভগবান তৈরি করেছে। এত সুন্দর দেশ, মানে একটা শহর, সেই শহরটাও দেখুন পর্বত বেষ্টিত, চারিদিকে পাহাড়, সবুজ বনানী, কি অপূর্ব দৃশ্য। চলুন এই দুর্দান্ত হ্রদের চারপাশটা একটু ঘুরে দেখি। যদি আপনার শহরে এরকম একটা জায়গা থাকে তাহলে শহরের উষ্ণতম দিনে পিচ গলার রোদ্দুরে বৃষ্টির আশ্বাস আপনি সত্যিই পাবেন। বৃষ্টি সত্যি না হয় নাই নামুক, কিন্তু নামবে আপনার মনে, নামবে আপনার প্রাণে। আমি যদি থাকতাম এরকম একটা শহরে, দুঃখে, আনন্দে, রাগে, বৈরাগ্যে, কবিত্বে, যে কোনো মানসিক অবস্থায় পৌঁছে যেতাম ঠিক এই হ্রদের পাশে। জুরিখ হ্রদের পাশ দিয়ে হাঁটার জন্য চলে যেতে পারেন বুর্কলি পার্স, মাইল্যান্ড কোয়াই এবং বেলেভিউ, এই সমস্ত জায়গাগুলিতে।
আর সাক্ষী হতে চলেছি জুরিখের সূর্যাস্তের। কি অতুলনীয় দৃশ্য, আকাশে এবং হ্রদে সোনালি রঙের খেলা, প্রকৃতির এই মহিমা মনকে পুরো মুগ্ধ করে দিয়েছে। লেক জুরিখ থেকে হাঁটতে শুরু করলেই সামান্য দূরত্বে দেখতে পারবেন এই জুরিখ অপেরা হাউস। জুরিখ অপেরা হাউসের সামনে এই চত্বরটি হচ্ছে এখানকার সবচেয়ে বৃহৎ চত্বর বা স্কয়ার বলতে পারেন, যার নামটা উচ্চারণ করতে গিয়ে আমার দু একটা দাঁত অবশ্যই পড়বে, তাও আপনাদের জন্য আমি সেটা চেষ্টা করব। সিক্সেল অয়টেন প্লাটস নামটা লিখে দিয়েছি। যাক, দেখেও শান্তি, সুইজারল্যান্ডেও একটা বাবু আছে। আমাদের তো বাংলার ঘরে ঘরে বাবু, তাই না? তা আমরা এখন যাচ্ছি রাতের খাবার সারতে। আর আমাদের গন্তব্য বেলভিউ স্কয়ারের খুব কাছে রাইফেলস্ট্রাসে বলে একটি জায়গা, যেখানে রয়েছে ঐতিহ্যবাহী সুইস রেস্তোরাঁ এবং শহরের অন্যতম বিখ্যাত খাবারের স্থান। আমরা যাব যে রেস্তোরাঁতে, তার নাম অ্যাডলার্স সুইস কুচি। নামটা অবশ্যই আমি রেস্তোরাঁর সামনে লিখে দেব। এই অ্যাডলার্স সুইস কুচির বিশেষত্ব হলো সুইস খাবারের ঐতিহ্য, বিশেষ করে যেটা এখানে সবচেয়ে বিখ্যাত আমরা আসার পর থেকে শুনছি যেটার নাম, সেটা হচ্ছে ফন্ডু। আমরা খাবারের নাম জানতাম ঠিকই, তবে অবশ্যই জানতাম না যে কোথায় সুইস কুকিং ট্র্যাডিশন, মানে এখানকার পুরনো ঐতিহ্য মেনে এই ফন্ডু রান্না করা হয়। তো সেই খবরটা আমাদের বন্ধু আমাদেরকে দিয়েছিল এবং ওরাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এই বিখ্যাত সুইস রেস্তোরাঁ, যেটার নাম বললাম অ্যাডলার্স সুইস কুচি। আমি কিন্তু একেবারেই কোনো বিজ্ঞাপন করছি না, শুধুমাত্র নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এরকম বহু দোকান এই চত্বরে সারা জুরিখ জুড়ে রয়েছে, আপনারা খবর নিয়ে যাবেন। আর আমি খেয়ে বলছি খাবারের স্বাদ কেমন লাগলো। আর এছাড়াও শুনেছি ফন্ডু ছাড়াও র্যাকলেট, সুইস স্যালাড, এই সমস্ত খাবারও কিন্তু এখানে উপভোগ করা যায়। অ্যাডলার্সের বাইরে দেখলাম বেশ লম্বা একটা লাইন। আমাদের বন্ধু বলল এটা খুবই পরিচিত দৃশ্য এখানকার, বিশেষ করে শনি রবিবার হলে পরে আমরা এখানে ইংল্যান্ডেও দেখি রেস্তোরাঁর ভেতরে জায়গা পাওয়া যায় না, এমনকি বাইরের রাস্তাতেও এক এক সময় জায়গা পাওয়া যায় না। রাস্তার ওপরে মোটামুটি ডিজে বসে পড়েছে এবং লোকজন নাচানাচি করছে, ভীষণ ভালো লাগছে আর কি। মানে এই যে লম্বা লাইন দিয়ে খাওয়ার টেবিল পর্যন্ত পৌঁছতে হবে, সেই মানসিক চাপ থেকে আপনাকে মুক্ত রাখার জন্য কিন্তু এই ডিজে আর নাচ গানের ব্যবস্থা দোকানের ঠিক উল্টো দিকে। মেনু কার্ড দেখিয়ে দিলাম, খাওয়ারের দাম দেখিয়ে দিলাম, আর খেয়ে বলে দেবো খাওয়ারের স্বাদও কেমন। সেই সমস্ত কিছু মিলিয়ে হয়তো আপনারাও একটা আন্দাজ করতে পারবেন যে জুরিখের একটা বিখ্যাত রেস্তোরাঁতে বসে খেতে হলে কীরকম খরচ হতে পারে, আর খাবেন কিনা অবশ্যই, বিশেষ করে ফন্ডু খেয়ে দেখবেন কিনা, একটু অপেক্ষা করতে হবে। আমরা বলেছিলাম চিজ ফন্ডু, এছাড়াও শুনেছি এখানে মাংস বা চকলেট ফন্ডুও পাওয়া যায়, সেই সম্পর্কে আমার একেবারে জ্ঞান নেই। তবে এই ফন্ডু খেতে গিয়ে মনে হলো এটা সবার সাথে ভাগ করে খাওয়ার মতো একটা খাবার। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন একটা বিশেষ ধরনের কাঁটা চামচ দিয়ে আপনাকে ফন্ডু খেতে হবে, ছোট ছোট পাউরুটির টুকরো রাখা থাকবে, সেগুলো নিয়ে ডুবিয়ে ডুবিয়ে। আর এটা ছিল বাচ্চাদের খাবার। অনন্য সব অভিজ্ঞতা নিজের ঝুলিতে ভরে আজকের মতো দিনটার সমাপ্তি হচ্ছে। আপনাদেরকে জানাই শুভরাত্রি। সবাইকে সুইজারল্যান্ড থেকে শেষবারের মতো সুপ্রভাত। হ্যাঁ, আজকেই আমাদের সুইজারল্যান্ডের শেষ দিন, তবে ফিরে যাওয়ার আগে আজকে আরও একবার ঘুরে দেখব জুরিখ শহরটা। তবে শহরের বাকিটুকু ঘুরে দেখার আগে সঙ্গের যে জিনিসপত্র সেগুলো কৌস্তব এইচবি স্টেশনে রেখে আসবে, আর আমরা অপেক্ষা করব সিটি সেন্টারে। জুরিখ এত সুন্দর একটা শহর যে ট্রামে ঘুরে এই শহরটা দেখাই কিন্তু একটা অনন্য অভিজ্ঞতা, অবশ্যই করবেন। পাশ দিয়ে বয়ে যাচ্ছে লিমাথ নদী, লিমাথ নদীর পাশ দিয়ে হাঁটবেন, বুঝতেই পারছেন আমরা চলে এসেছি সেই গতকালের জায়গাতেই, মানে শহরের কেন্দ্রবিন্দু। এখন সামনে দাঁড়িয়ে মুনস্টার ব্রুকে, এটা সুইজারল্যান্ডের জুরিখ শহরের ঐতিহাসিক পাথরের সেতু, যেটা দুটো ঐতিহ্যবাহী চার্চ গ্রস মুনস্টার আর ফ্রাউন্স মুনস্টারকে সংযুক্ত করে।
গতকাল বিকেলে সূর্যাস্তের সময় আপনারা দেখেছেন কি অপূর্ব এক পরিবেশের সৃষ্টি হয়েছিল। তাই আপনাদেরকে অবশ্যই বলবো সূর্যোদয় বা সূর্যাস্ত কোনো একটা সময় এই দিকটাতে অবশ্যই আসবেন। পাথরের সেতু পেরিয়ে যখন আরেক দিকে হাঁটবেন দেখতে পাবেন আরেকটি বিখ্যাত চার্চ, যেটা জোড়া গির্জার মতো দাঁড়িয়ে আছে, গ্রস মুনস্টার। এটা কিন্তু একটা ঐতিহাসিক চার্চ যা জুরিখের অন্যতম পরিচিত স্থাপনা। আর আপনি চাইলে এর টাওয়ারে উঠে পুরো শহরের দৃশ্য উপভোগ করতে পারেন। সুইজারল্যান্ড ঘোরা আমার শেষ পথে, কিন্তু আপনাদের যাতে শুরু হয় সেই পরিকল্পনা কিন্তু করে ফেলতে হবে তাড়াতাড়ি। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এরকম অনেক বড় শহর থেকে কিন্তু সরাসরি আপনি ফ্লাইট পেয়ে যাবেন সুইজারল্যান্ডের। সময় লাগবে 7 থেকে 9 ঘন্টা। ভিসার জন্য খরচ পড়বে প্রায় 8,000 টাকা মতো। আর আপনাকে করতে হবে শেনজেন ভিসা। সুইজারল্যান্ডে 5-6 দিনে কিভাবে ঘুরবেন তার হয়তো একটা ধারণা আমার 3টে ব্লগ দেখলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। পৌঁছে গিয়েছি বিখ্যাত আর্ট মিউজিয়াম কুনস্টহাউসের সামনে, কিন্তু সোমবার তাই এই মিউজিয়ামও বন্ধ। এখানে কিন্তু আপনারা মনেট, পিকাসো, ভ্যান গগের কাজ দেখতে পারবেন। একটা ব্যাপার হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন যে জুরিখ ঘুরে দেখার জন্য অন্তত হাতে 3-4 সময় চাই, কারণ এখান থেকেই আপনি যাবেন রাইন ফলস বা মাউন্ট তিতলিস, আর তার সাথে এই শহর ঘুরে দেখার ব্যাপার থাকবে। সোম আর মঙ্গলবার শহরের অনেক কিছু বন্ধ থাকে, সেটাও মাথায় রাখতে হবে। আমরা জুরিখ লেকের ধার ধরে ঘুরে বেড়াচ্ছিলাম, আর তখনই এই ছোট্ট চিড়িয়াখানা চোখে পড়লো। বাচ্চাদের ভালোই লাগলো। আবার একটু হাঁটতে পেয়ে গেলাম একটা ক্যাফেটেরিয়া। সকালে আমাদের খুব ভালো করে কিছুই খাওয়া হয়নি, আর বাচ্চারাও কিছু খায়নি। ভেবেছিলাম একদম এয়ারপোর্টে গিয়েই খাবো, তবে এখানে যখন সুযোগ পেয়ে গেছি কফি নিয়ে বসে পড়লাম। আর ধানি বলল খাবে এই স্যালাড স্টিক। সুইজারল্যান্ডে খাওয়া দাওয়ার খরচ আমাদের ইন্টারলেকেনে বেশ বেশি মনে হয়েছে, কিন্তু এটাও আপনাদেরকে জানিয়ে রাখি ইয়ংফ্রাউয়ের মতো জায়গায় যেখানে খাওয়ার যে জায়গা একটাই বোধহয় রেস্তোরাঁ ছিল ওখানে, সেখানে কিন্তু খাওয়ার দাম একদম ঠিকঠাক। এটা আমার সুইজারল্যান্ডে খুব ভালো লেগেছে। এয়ারবিএনবিতে প্রতিদিন 30 থেকে 50 সুইস ফ্রা, যদি হোস্টেলে থাকেন খরচটা আরও কমে যাবে। এছাড়াও সুইস ট্রাভেল পাস, খাওয়া দাওয়া, ঘোরাফেরা সমস্ত কিছু মিলিয়ে প্রতিজনের 5-6 দিনের একটা সুইজারল্যান্ডের ট্রিপে আমার মনে হয় 80,000 থেকে প্রায় 1,80,000 খরচ হতে পারে। হাতে সময় কমে এসছে, ভাবলাম আর কোথায় যাওয়া যায়। উঠে পড়লাম আবার একটা ট্রামে, ওই যে সুইস ট্রাভেল পাস বারবার আপনি ব্যবহার করতে পারবেন। আর তারপরে পৌঁছে গেলাম একটা মিউজিয়ামের সামনে। এখানে নামলাম, সেখানে যেটা রয়েছে সেটা ফুটবল পাগলদের জন্য একটা তীর্থস্থান বলতে পারেন। হ্যাঁ, ফিফা মিউজিয়াম। জুরিখে যারা আসেন এবং ফুটবল ভালোবাসেন তারা এই জায়গাটা কিন্তু একেবারেই মিস করেন না। কিন্তু আমাদের মিস হয়ে গেল, কারণ সেই সোম আর মঙ্গলবারের ফাঁদে আমরা পড়ে গিয়েছি। তাই আপনারা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন, জুরিখে কিন্তু সোম মঙ্গল বাদ দিয়েও হাতে আপনাকে বাড়তি দিন রাখতে হবে, যেদিন আপনারা শহরটা ঘুরে দেখতে পারবেন। আমরা এইচবি স্টেশনে চলে এসেছি, যেখান থেকে আমরা আমাদের জিনিসপত্র নিয়ে নেব, আর তারপরে আমরা উঠে পড়ব সোজা এয়ারপোর্টের ট্রেনে। সুইজারল্যান্ড ঘুরে মন ভরে গেছে, পেটটাও বা একটুখানি হলো খালি কেন রাখবো, তাও সেটাও ভরে নিলাম। শেষ করলাম আজকে সুইজারল্যান্ডের সিরিজ। শেষ হলো আমাদের ঘোরাও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।